৬৯,০০০ টাকা বেসিক পে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন। অষ্টম বেতন কমিশনের পরে যারা গ্রুপ ডি স্টাফ থাকবেন তাদের বেতন এই রকম জায়গাতেই পৌঁছাতে পারে। আনন্দবাজার অনলাইনে কিন্তু এই খবর প্রকাশ হয়েছে। সেখানে বলা হয়েছে বার্ষিক যে বেতন বৃদ্ধি আমরা জানি যেটা 3% বহুদিন ধরে রয়েছে, সেটাও কিন্তু কর্মচারী সংগঠনগুলি 6% দাবি জানিয়েছে। অর্থাৎ একজন গ্রুপ ডি কর্মচারীর জন্য যে খসড়া রিপোর্ট বিভিন্ন কর্মচারী সংগঠনের তরফ থেকে বিভিন্ন হিয়ারিং করা হচ্ছে, অষ্টম বেতন কমিশন ইতিমধ্যেই গঠিত হয়ে গিয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য, আপনারা জানেন। সেখানে এই বিষয়টা কিছু কিছু সংগঠনের তরফ থেকে জানানো হয়েছে যে ৬৯,০০০ টাকা গ্রুপ ডি স্টাফদের বেতন হওয়া উচিত দ্রব্যমূল্য বিচারে, এবং সেখানে সিলমোহর পড়তে চলেছে শীঘ্রই। কিন্তু সুপারিশ কি মেনে নেবে সরকার? কখনোই সেটা বলা যায় না, কেন সরকার সেভাবে সিদ্ধান্ত নেবে। আর রিপোর্টও যে এই ৬৯,০০০ টাকা বেসিক পে গ্রুপ ডি স্টাফের, অর্থাৎ যারা বলা যায় যে সরকারি কর্মচারী লেভেলে একেবারে যে শুরুর যে যারা কর্মচারী তাদের সেই বেতন যে সুপারিশ করবে বেতন কমিশন, এমনটাও কোনো নিশ্চয়তা নেই। কিন্তু কর্মচারী সংগঠনগুলির তরফ থেকে যেটা দাবি করা হয় প্রত্যেকবারই দেখা যায় যে সেখান থেকে কিছুটা কম বেশি অবশ্যই হয়, কিন্তু একেবারে পুরোপুরি কম হয় না। অর্থাৎ এটা বলা যেতেই পারে যে ৫০,০০০ টাকা বেতন হতেই পারে গ্রুপ ডি স্টাফদের, এবং ৬% বেতন বৃদ্ধির যে বিষয়টা, এটা কিন্তু সম্পূর্ণ নতুন। কেন আমরা জানি আগে 15%, যে 15% হাউস রেন্ট ছিল সেটা রাজ্য সরকারি কর্মচারীদের এখন 12% হয়ে গিয়েছে। আবার কেন্দ্রীয় সরকারে সেটা ভ্যারি করে শহর অনুযায়ী। আপনারা জানেন যে A1 যে সিটি, সেখানে প্রায় 30% তারা হাউস রেন্ট পান। আবার গ্রামের দিকে বা মোটামুটি আধা শহর যে সমস্ত অফিসগুলো রয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের, সেখানে যাদের পোস্টিং হয় সেখানে কিন্তু তাদের হাউস রেন্ট কিন্তু কিছুটা কম হয়। তো এখন দেখার যে কিন্তু 6% বেতন বৃদ্ধি, এটা কিন্তু সম্পূর্ণ নতুন বলা যায়। যেমন প্রতিবেদনে লেখা হয়েছে বর্তমানে বেতন বৃদ্ধির বিষয়টা অনেকটা এগিয়েছে এবং জল্পনা শুরু হয়েছে। যে বেতন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে বিভিন্ন আপডেট দেওয়া হয়েছে। ইতিমধ্যেই দেশের বিভিন্ন শহরে বেতন বৃদ্ধির সুপারিশে সংশ্লিষ্ট পক্ষগুলির আলোচনার সময়সূচি প্রকাশ করা হয়েছে। দিল্লি, পুনে, দেরাদুনের মতো শহরে বৈঠক হবে। আমরা জানি যে বেতন কমিশন যারা গঠন হওয়ার পর যারা কমিটির মেম্বার থাকে, তারা কিন্তু কর্মচারী সংগঠনদের সাথে আলোচনায় বসে যে তাদের দাবিটা কী, সেগুলো নিয়ে বিচার বিবেচনা করি তারা রিপোর্টটা প্রস্তুত করে। 59 পৃষ্ঠা স্মারকলিপিতে জানানো হয়েছে সরকারি কর্মচারীদের বেতন যেন সঠিক পরিমাণে বাড়ে সেই দিকে নজর রেখে বিভিন্ন শ্রমিক সংগঠনগুলি নজরও রাখছে। ন্যাশনাল কাউন্সিল জয়েন্ট কনসালটেন্সি মেশিনারি এই কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে 14 এপ্রিল তাদের যে 51 পৃষ্ঠার যে স্মারকলিপি জমা দিয়েছেন, তাতেই কিন্তু উঠে এসেছে 18,000 থেকে বাড়িয়ে ন্যূনতম বেতন 69,000 টাকা করতে হবে, এবং বার্ষিক ইনক্রিমেন্ট সেটা 3% থেকে বাড়িয়ে 6% করার মতো দাবি জানানো হয়েছে। অর্থাৎ একটা কর্মচারী সংগঠন তারা কিন্তু একটা কর্মচারী ইউনিয়ন তারা কিন্তু এই দাবি জানিয়েছে। CNBC TV 18-এর একটি রিপোর্ট বলছে এই সংগঠন অষ্টম বেতন কমিশনের যে ফিটমেন্ট ফ্যাক্টর সেটা 3.80 করার দাবি জানিয়েছে। আমরা জানি যে সপ্তম বেতন কমিশনে এটা ছিল 2.57। অবশ্য শেষমেশ কী হবে সেটা সরকার সিদ্ধান্ত নেবে। 3.80 যদি ফিটমেন্ট ফ্যাক্টর হয়, তাহলে কিন্তু ওই 69,000 টাকার কাছে বেতন হয়ে যাচ্ছে। CPI অর্থাৎ যে কনজিউমার প্রাইস ইন্ডেক্স, যেটা উপভোক্তা মূল্য সূচক আমরা বলি, সেটা 18,000 টাকা যা সপ্তম বেতন কমিশনের ছিল ন্যূনতম বেতন। কিন্তু আপনারা জানেন যে যাদের 18,000 টাকা বেতন, তা যে যদি গ্রুপ ডি পদেও তারা থাকেন, ধরুন কোনো প্রমোশন হয়নি, তাহলেও এখন প্রায় কেন্দ্রীয় সরকারের 54%, 55% মতো এর সাথে ডিএ যোগ করুন, এবং যদি শহরে বড় বড় শহরে তার চাকরি হয় দিল্লি, মুম্বাই, কলকাতার মতো, তাহলে তার সাথে 30% হাউস রেন্ট, অর্থাৎ প্রায় 40,000 টাকার কাছে বেতন তাদের হয়েই যাচ্ছে। সুতরাং স্টার্টিং কখনোই 50-এর কম হতে পারে বলে আমার মনে হয় না। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের শুরুতে বেতন অবশ্যই 50,000 টাকা হতেই পারে 18,000 থেকে, তবে 69,000 টাকাটা অবশ্যই যে কর্মচারী সংগঠনরা দাবি জানিয়েছে। এখন দেখা যাক বেতন কমিশন যে রিপোর্ট দেয় সেই রিপোর্টে কি থাকে। সাধারণত সরকারের কি বলবো অনুগত লোকই বেতন কমিশনে মেম্বার হন।
তো তারা যে রিপোর্টটা দেন এবং সেই রিপোর্টটা সরকারও মেনে নেয়, খুব হালকা সামান্য কিছু ত্রুটি বিচ্যুতি বা কি বলবো চেঞ্জেস হয়, তাছাড়া সেরকম কোনো চেঞ্জেস কিন্তু হয় না। তো 3.80 যদি 18,000 থেকে গুণ করেন তাহলে কিন্তু একটা বিরাট অঙ্ক হচ্ছে, প্রায় 70,000 কাছে বেতন। কিন্তু অনেকের ওয়াকিবহাল মহল যারা মনে করছে যে মোটামুটি এটা কিন্তু আরেকটু কমই হতে পারে। 2.57 কিন্তু ছিল সপ্তম বেতন কমিশনে। গত 3রা নভেম্বর অষ্টম বেতন কমিশন গঠন করেছিল সরকার এবং সেই সময় সুপারিশ বেঁধে দেওয়ার জন্য কিন্তু 18 মাসের সময় দিয়েছে সরকার। পরবর্তীকালে অর্থাৎ কমিশনের কার্যকাল 1 জানুয়ারি 2026 থেকে শুরু হওয়ার কথা থাকলেও বর্ধিত বেতন ও বকেয়ার অর্থ সম্ভবত 2017 সালের শুরুর দিকেই দেওয়া হবে বলে মনে করা হচ্ছে। অর্থাৎ 2027 সালের শুরুর দিকেই হবে বলে মনে করা হচ্ছে। অর্থাৎ 2026 এই বছর রিপোর্ট বেরো হওয়ার সম্ভাবনা কম, 2027 হয়তো বেরোবে এবং আমার যেটুকু ধারণা 2029 লোকসভা ভোটের আগে অবশ্যই কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য কিন্তু বেতন কমিশন চালু হয়ে যাবে। এবং এই যে দাবি দেওয়া সংগঠনগুলি করেছে, তাদের অন্যতম যে দাবি সেটা কিন্তু বাড়ি ভাড়া অর্থাৎ এইচআরে যাকে হাউস রেন্ট বলা হয় সেটাও কিন্তু বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। কিছু কিছু শহরে অর্থাৎ যে সমস্ত বলছি কলকাতা, মুম্বাই, যেগুলো এয়ান সিটি, তাদের জন্য 30% হাউস রেন্ট কেন্দ্রীয় সরকারের রয়েছে, সেটা 30% থেকে বাড়িয়ে 35 বা 40% করা হোক এমনটা কিন্তু জানানো হয়েছে। এছাড়া কিছুটা যেগুলো আধা শহর সেখানেও হাউস রেন্ট একেবারে 10%, 15% না করা হোক, অন্তত 20 বা 25% করা হোক এমনটাও কিন্তু দাবি জানানো হয়েছে। তাদের কর্মচারী সংগঠনের যে রিপোর্ট, 51 পাতার রিপোর্টে কিন্তু এমনটাই উল্লেখ করা হয়েছে। এছাড়া আরও খুঁটিনাটি বিষয়, সুযোগ সুবিধার কথা রয়েছে সরকারি কর্মচারীদের জন্য। ইউনিয়নগুলি পুরনো পেনশন প্রকল্প চালু করার কথাও কিন্তু জানিয়েছে। অর্থাৎ বর্তমানে যে পেনশন প্রকল্প রয়েছে সেখানে বেতনের 67% দেওয়ার দাবি জানানো হয়েছে এবং পুরনো যে পেনশন প্রথা, সেই পুরনো পেনশন প্রথা তারা চালু করতে বলছেন। তার কারণ, পুরনো পেনশন প্রথাতে আমরা জানি যে পেনশনটা পুরোপুরি নিশ্চিত, আর বর্তমান পেনশন কিন্তু কিছুটা শেয়ার বাজারের সাথে ওঠানামা করে। এটা সংবাদ প্রতিদিন পেপারেও খবরটা দেওয়া হয়েছে বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন, যেখানে বলা হয়েছে যে বর্ষবরণের দিনেই সুখবর কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। চলতি বছরের শুরু থেকেই কেন্দ্রের অষ্টম পে কমিশন কার্যকর হওয়ার কথা ছিল, তবে এখনও তা হয়নি। সূত্রের খবর সেই জট কাটতে চলেছে এবং বিভিন্ন শ্রমিক সংগঠনগুলির তরফে পে কমিশন নিয়ে যে চূড়ান্ত স্মারকলিপি দিয়েছে সেখানে কিন্তু বলা হচ্ছে যে বেতন 69,000 টাকা করতে হবে, 18,000 টাকা থেকে বাড়িয়ে। সরকারি কর্মচারীদের তরফ থেকে বলা হয়েছে বেসিক পে অর্থাৎ মূল বেতন বাড়িয়ে 69,000 টাকা করতে হবে এবং বার্ষিক বেতন বৃদ্ধি আরও 3% থেকে বাড়িয়ে 6% করতে হবে, যেটা 3% রয়েছে। এবং বেতন কমিশনের অন্যতম প্রধান মাপকাঠি অর্থাৎ যেটাকে ফিটমেন্ট ফ্যাক্টর বলা হয়, আগেই বললাম, সেটা 3.83 করা হোক এমনটা কিন্তু প্রতিদিন পেপারে লেখা হয়েছে। মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে ডিএও যেমন প্রত্যেক বছর দুবার দেওয়া হয় সেটাও বলা আছে, অর্থাৎ জানুয়ারিতে এবং জুলাইয়ে অবশ্যই দুবার ডিএ দিতে হবে। এটা একেবারে মানে রুলস হিসাবেই এবারেও যদি থাকে পে কমিশনে। আমরা জানি যে এর আগে সেন্ট্রালে যতগুলো পে কমিশন হয়েছে ডিএর কথাটা লেখা ছিল, তো আশা করা হচ্ছে এবারও লেখা থাকবে। অর্থাৎ তারা ডিএ থেকে কখনোই বঞ্চিত হবেন না। অর্থাৎ যদি বা কখনও কোনো প্যান্ডেমিক সিচুয়েশন হয়, করোনা টরোনা এরকম বিষয়ে, সেটাও কিন্তু তারা পরবর্তীকালে পেয়ে যাবেন। তো যাই হোক, শ্রমিক সংগঠনগুলোর তরফ থেকে যা ঘোষণা করা হচ্ছে এবং যে রিপোর্ট দেওয়া হয়েছে তাতে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের যে বেতন একলপ্তে অনেকটাই বাড়তে চলেছে অষ্টম বেতন কমিশনের রিপোর্টে, সেটা কিন্তু মোটামুটি বোঝাই যাচ্ছে। 69,000 টাকা না হলেও 50,000 থেকে 54,000 টাকার মধ্যে গ্রুপ ডি স্টাফদের বেতন শুরুতে হতে পারে কিন্তু, এমনটা অন্তত পক্ষে ম্যাক্সিমাম শ্রমিক সংগঠনগুলির তরফ থেকে জানানো হচ্ছে।